মাখা ব্যস্ত ঢাকার কেরানীগঞ্জের এক কোণে আমার বাস। কিন্তু আমি আপনাদের যে সময়ের ঘটনা শোনাতে চলেছি তখন আমার বয়স ছিল বড়জোর 15 বা 16। শহরের কোলাহল থেকে বহুদূরে শান্ত প্রাচীন এক মাদ্রাসার পবিত্র পরিবেশে আমার বেড়ে ওঠা। আমি তখন হিফজ বিভাগের শেষ ধাপে, পবিত্র কোরআনের সম্পূর্ণ সুর আমার বুকে ধারণ করার দ্বার প্রান্তে। লোকে বলতো আমার চোখে মুখে নাকি এক অদ্ভুত আকর্ষণ ছিল, হয়তো আমার অস্বাভাবিক গভীর নীল চুলের জন্য, অথবা আমার তীক্ষ্ণ দৃষ্টির কারণে। তবে আমি ছিলাম আমার পাঠ আর আল্লাহর কালাম নিয়ে নিমগ্ন। একদিন ক্লাসের থমথমে পরিবেশ। আমাদের শ্রদ্ধেয় হুজুর একটি কঠিন পরীক্ষা নিচ্ছেন। এমন সময় 3টি ভিন্ন সূরার আয়াত একসাথে মিলিয়ে পড়তে বললেন, যেখানে অর্থের তারতম্য সামান্য হলেও শব্দের পার্থক্য ছিল চুলের মতো সূক্ষ্ম। চারিদিকে চাপা গুঞ্জন, কেউ ভয়ে চুপ, কেউ বা ভুল করে বসেছে। হঠাৎ হুজুরের দৃষ্টি স্থির হলো আমার ওপর। মৃদু ইশারায় বললেন, আয়মান, তুমি পারবে? বুকটা কেঁপে উঠলেও সাহস করে দাঁড়ালাম। গভীর মনোযোগে প্রতিটি আয়াতের ধ্বনি আর অর্থের তারতম্য বুঝে স্পষ্ট উচ্চারণে তেলাওয়াত করলাম। সূক্ষ্ম পার্থক্যগুলো যখন ব্যাখ্যা করলাম, হুজুর বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি স্নিগ্ধ অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আয়মান, এই মেধা আল্লাহর দান, কখনো অবহেলায় একে হারিয়ে ফেলো না। এই প্রশংসাটুকু আমার কিশোর মনে এক গভীর আত্মবিশ্বাস বুনে দিয়েছিল। কিন্তু আমি ঘূর্ণাক্ষরেও টের পাইনি নিয়তি আমার জন্য কোনো রহস্যময় জাল বুনছে। কয়েকদিন পর এক গভীর রাত, মাদ্রাসার সবাই যখন গভীর ঘুমের অতলে, এক অদ্ভুত অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। শির দাঁড়া দিয়ে যেন এক ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হলো কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে আমার খুব কাছে, তার উপস্থিতি অনুভব করা যাচ্ছে। আবছা আলো আঁধারিতে চোখ খুলে যা দেখলাম, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। এক দীর্ঘদেহী, গম্ভীর, অপার্থিব চেহারার আগন্তুক। ভয় যখন আমার শরীর আড়ষ্ট, তিনি শান্ত গভীর স্বরে বললেন, ভয় পেও না আয়মান, আমি তোমাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। তোমার ঐশ্বরিক মেধা, তোমার অদ্ভুত নীল চুল, এগুলো সাধারণ নয়। এর সাথে আমাদের জগতের অনেক রহস্য জড়িয়ে আছে। আমি মারিদ সম্প্রদায়ের একজন, তোমার বন্ধু হতে এসেছি। বিস্ময়ে, অবিশ্বাসে আমার মুখ দিয়ে কেবল বের হলো, আপনি কি জিন? তিনি মৃদু রহস্যময় হাসলেন। হ্যাঁ, তবে মারিদ গোত্রের। আমরা তোমার পথ চলায় সাহায্য করতে পারি, যদি তুমি একটি শর্ত মানো। কখনো তোমার এই চুল সম্পূর্ণ কাটবে না। এই চুলের মাধ্যমেই আমরা তোমার দেখাশোনা করব, প্রয়োজনে তোমাকে সাহায্য করব। মুহূর্তের দ্বিধা, আমার মন দ্রুত ভাবছিল তার উদ্দেশ্য কি, কিন্তু তার শান্ত আচরণ আর কথায় কোনো অস্বাভাবিক বা অশুভ ইঙ্গিত পেলাম না। এক অজানা কৌতূহল আর হয়তো কিছুটা কিশোর সুলভ রোমাঞ্চ থেকেই আমি রাজি হয়ে গেলাম। এরপর যা ঘটল
তা ছিল রূপকথার চেয়েও অবিশ্বাস্য। এক রাতের স্বপ্নে তিনি আবার এলেন, বললেন, চলো আয়মান, আজ তোমাকে আমার রাজ্য দেখাবো। গভীর সমুদ্রের নিচে। আমি অবাক। সমুদ্রের নিচে কিভাবে সম্ভব? তিনি হাসলেন, আলতো করে আমার কপাল স্পর্শ করলেন। মুহূর্তেই আমার শরীরটা যেন পালকের মতো হালকা হয়ে গেল। আত্মা উড়ে চড়ল এক অপার্থিব জগতে। চোখ খুলে দেখি এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। চারিদিকে স্নিগ্ধ নীলাভ আলো, ঝলমলে রত্ন পাথরের প্রাসাদ, প্রবালের বাগান, সবই জলের গভীরে। অথচ শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। মানুষ নেই, কিন্তু চারিদিকে কেবল বই আর বই। প্রাসাদের বিশাল লাইব্রেরি ছাড়িয়ে দেখলাম সেখানকার জিনেরা সর্বত্র পড়ছে। রান্নাঘরে রাঁধুনি জিন, হাসপাতালের সেবক জিন, এমনকি নৌকায় ভাসমান জিন, সবার হাতেই বই। জ্ঞান চর্চাই যেন তাদের অস্তিত্বের মূল ভিত্তি। বিস্ময়ে অভিভূত আমি জিজ্ঞেস করলাম, আমিও কি এই বইগুলো পড়তে পারি? তিনি সম্মতি দিলেন, তবে সতর্ক করলেন, তোমার মাদ্রাসায় এখন তীব্র প্রতিযোগিতা চলছে। তোমার প্রতিপক্ষরা প্রায় 90-100 পৃষ্ঠা এগিয়ে। তোমার হুজুর চান তুমি হও তার প্রথম হাফেজ ছাত্র। যদি এখন অন্য জ্ঞানে মনোযোগ দাও, তবে তাদের ধরবে কিভাবে? দৃঢ় কণ্ঠে আমি বললাম, ইনশাল্লাহ। অধ্যয়নের সাথে সাথে আমার স্মৃতিশক্তির গতি আরো বেড়ে যাবে, ইনশাল্লাহ। সেই রাত থেকে আমার জীবনে এক অলৌকিক পরিবর্তন এলো। প্রতি রাতে স্বপ্ন আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত অবস্থায় আমি সেই সমুদ্র তলের রাজ্যে যেতাম, জ্ঞান আহরণ করতাম। ফিরে এসে মাত্র আধ ঘন্টার ঘুমেই শরীর সতেজ হয়ে উঠত। ফলস্বরূপ যেখানে অন্য ছাত্ররা দিনে 1.5-2 পৃষ্ঠা সবক দিতেই ক্লান্ত হয়ে পড়ত, সেখানে আমি অনায়াসে 4-5 পৃষ্ঠা মুখস্থ করে ফেলতাম। আমার এই অবিশ্বাস্য গতি দেখে সহপাঠীদের বিস্ময় ধীরে ধীরে সন্দেহে রূপ নিল। শিক্ষকদের মধ্যেও কেউ কেউ ঈর্ষান্বিত হলেন। গুঞ্জন উঠল, নিশ্চয়ই ওর হুজুর ওর প্রতি পক্ষপাতিত্ব করছেন। সন্দেহের অবসান ঘটাতে আমাকে পাঠানো হলো মাদ্রাসার সবচেয়ে কড়া এবং অভিজ্ঞ এক হুজুরের কাছে। প্রতিদিন 3 জন হাফেজ পালা করে আমার পড়া ধরতেন। মাত্র 5 দিনেই তারা নিশ্চিত হলেন এ কোনো সাধারণ মেধা নয়, এ প্রায় অলৌকিক। আমাকে আবার আমার আগের হুজুরের কাছেই ফিরিয়ে দেয়া হলো। এভাবেই আমি হেফজও কমপ্লিট করি। বাট প্রবাদ আছে, যত উপরে উঠবে বাতাস ততই প্রবল হবে। আমার ক্ষেত্রেও তাই হলো। একদিন মাদ্রাসায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটল। এক ছাত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিফজ নোটবুকটি হারিয়ে গেল। সময় মতো সেটি শিক্ষকদের কাছে জমা দিতে না পারলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে, এই ভেবে ছাত্রটি খুব ভয় পেয়ে গিয়েছিল। সে চিন্তিত মুখে আমার কাছে এসে বলল, আয়মান ভাই, আমার নোটবুকটা খুঁজে পাচ্ছি না। আমি ঘটনাটি শুনলাম, তারপর একটু স্থির হয়ে দাঁড়ালাম। আলতো করে চোখ বন্ধ করে কেবল বোঝার চেষ্টা করলাম কি হতে পারে। আমার একটি অদ্ভুত
অনুভূতি আছে। যখন আমি কিছু খুঁজতে মনস্থির করি, তখন অনেক সময় আমার চোখের পাতায় খুব হালকা একটা কম্পন হয় এবং একটা বিশেষ দিকে আমার মন ইঙ্গিত করে। সেই মুহূর্তেও আমার তেমনটাই মনে হলো। নোটবুকটা বাইরে কোথাও যায়নি, বরং এই মাদ্রাসার ভেতরেই আছে এবং সম্ভবত ভুলবশত অন্য কারো কাছে চলে গেছে। আমার মন যেন স্পষ্ট একটি দিক দেখাচ্ছিল। আমি সেই অনুভূতির ওপর ভরসা রেখে সরাসরি হেঁটে গেলাম মাদ্রাসার একটি নির্দিষ্ট কোণে রাখা কয়েকটি ব্যাগের কাছে। আমার ভেতরের ইঙ্গিতটা বলছিল বইটি সেখানেই আছে। আমি আর দেরি না করে নির্দিষ্ট ব্যাগটি খুললাম, আর ঠিক সেখানে আমার মন যেখানে বলছিল সেখানেই পেলাম সেই হারানো নোটবুক। অন্য এক ছাত্র তাড়াহুড়োয় সেটি নিজের ব্যাগে ভরে নিয়েছিল। নোটবুকটি হাতে পেয়ে ছাত্রটির মুখ দেখে আমার খুব ভালো লাগলো। মুহূর্তেই তার সমস্ত চিন্তা আর ভয় উধাও হয়ে গেল। একটি ছোট সমস্যা দ্রুত সমাধান হয়ে গেল সেই অদ্ভুত অনুভূতিটার মাধ্যমে। এরপর ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। মারিদ সম্প্রদায় ছাড়া অন্যান্য দুষ্টু জিনেরা, বিশেষ করে ইফরিত, ঘুল, সিলাত, গৈলান, মাতিয়ানাক এবং সান্ডেকালা আমার বিরুদ্ধে হিংসায় উন্মত্ত হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল আমাকে যে কোনো মূল্যে শেষ করতে হবে। তাদের ক্ষমতাগুলো ছিল ভয়াবহ। ইফরিত অগ্নিশক্তির অধিকারী, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রাগে ফেটে পড়ে এবং আগুনের ঝড় তুলতে পারে। ঘুল রূপ পরিবর্তন করে মানুষকে ধোঁকা দেয়। সিলাত সুন্দরী নারী ছদ্মবেশে আকর্ষণ করে অতর্কিত হামলা করে। গৈলান গভীর রাতে দুঃস্বপ্নের মাধ্যমে মানুষের আত্মাকে কাবু করে ফেলে। মাতিয়ানাক শিশুদের কান্নার আওয়াজ তৈরি করে ভয় দেখায়। সান্ডেকালা সময়ের গতি পরিবর্তন করে মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়। এক অন্ধকার রাতে তারা একত্রিত হয়ে আমার ওপর এক ভয়াবহ আক্রমণের পরিকল্পনা করল। কেউ আমার ঘুমে ভয়ঙ্কর দুঃস্বপ্ন পাঠালো, কেউ আমার বেডরুমের বাতাস ভারী করে তুলল, কেউ দূর থেকে আগুনের ফুলকি ছুড়ল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার অলৌকিক নীল চুল আর দীপ্তিময় চোখের এক বিশেষ শক্তি ছিল। আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারছিলাম কারা কোথায় আছে। চুলের শক্তি দিয়ে আমি এক অদৃশ্য বর্ম তৈরি করে ফেললাম, যেন তারা আমাকে স্পর্শ করতে না পারে। তারপর চোখের রশ্মি ছুড়ে দিলাম। অন্ধকার চিরে ইফরিতের আগুন নিভে গেল। ঘুল আর সিলাত তাদের রূপ বদলাতে না পেরে জ্ঞান হারালো। গৈলান আর মাতিয়ানাক ভয়ে পালিয়ে গেল। সান্ডেকালাও সময় বিকৃত করতে গিয়ে নিজেই নিজের পাতা ফাঁদে আটকা পড়ল। কিন্তু আমি জানতাম তারা আরো শক্তিশালী ও ধূর্ত হয়ে ফিরে আসবে। কিন্তু এও জানতাম আল্লাহর কালাম এবং তার দেয়া শক্তি চেয়ে শক্তিশালী আর কিছু এই মহাবিশ্বে নেই। পূর্বের ব্যর্থতার পর তারা আরো হিংস্র হয়ে ওঠে, এক গোপন সম্মিলিত ষড়যন্ত্রের জাল বনে, যার উদ্দেশ্য ছিল আমার দেহ, মন ও আত্মাকে একসঙ্গে ধ্বংস করে দেয়া। কি ছিল সেই ভয়ানক ষড়যন্ত্র, যা রাতের চেয়েও কালো আর মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর? প্রস্তুত হন সেই বিভীষিকার মুখোমুখি হতে। সেই গভীর রাতে যখন চারপাশের পৃথিবী শান্ত ঘুমে আচ্ছন্ন, আমি অনুভব করলাম আমার বেডরুমের দরজায় খুব হালকা অস্বাভাবিকভাবে কেউ টোকা দিচ্ছে। এত রাতে কি হতে পারে? কোনো ভয় নয়, কেবল দরজায় খুব হালকা অস্বাভাবিকভাবে কেউ টোকা দিচ্ছে। এক ধরনের অব্যক্ত
দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই, কেবল ঠান্ডা বাতাস বইছে। দরজা বন্ধ করতে যাব, অমনি আবার টোকা পড়ল, এবার আরো জোরে, কিন্তু অদ্ভুতভাবে দরজার নিচের দিক থেকে শব্দটা আসছে যেন। আমার অলৌকিক দীপ্তিময় চোখ জোড়া সজাগ হয়ে উঠল। অন্ধকারেও সবকিছু স্পষ্ট দেখতে পেল। দেখলাম একটি ছোট্ট ছায়া দ্রুত হেঁটে বারান্দা দিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক যেন একটি শিশুর ছায়া। মাতিয়ানাকের সেই চেনা ছলনা। আমার ভেতরের মানবিক অনুভূতি আর কৌতূহল আমাকে ঠেলে বাইরে বের করে আনলো। আমি দৌড়ে সেই ছায়াটির পিছু নিলাম, আর ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার পরিচিত চারপাশটা চোখের সামনে পাল্টে যেতে লাগলো। আলো সরে গেল, রং ফ্যাকাশে হয়ে এলো, বাতাস ভারী হয়ে স্থির হয়ে গেল। আমি প্রবেশ করলাম এক অদ্ভুত অন্ধকার জগতে, যেখানে সময় থমকে দাঁড়িয়েছে। এটা সেই সানডে কালার পাতা ভয়ানক এক ফাঁদ। এই জগতের সময় ছিল সম্পূর্ণরূপে এলোমেলো, এক বিভীষিকাময় গোলক ধাঁধা। মিনিটের পর মিনিট কাটছিল যেন ঘন্টার পর ঘন্টা, প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল অনন্ত। আবার কখনো ঘন্টার পর ঘন্টা পার হচ্ছিল সেকেন্ডের ভগ্নাংশের মতো দ্রুত। আমার মস্তিষ্ক এই অস্বাভাবিক সময়ে মানিয়ে নিতে পারছিল না। বাস্তব জ্ঞান ঝাপসা হতে শুরু করলো। মনে হচ্ছিল আমার শরীরের প্রতিটি অংশ যেন সীসার মতো ভারী হয়ে যাচ্ছে। সানডে কালার ক্ষমতা আমার সত্তাকে মূল থেকে নাড়িয়ে দিচ্ছিল। স্যানিটি যেন হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছিল। যখন আমি সানডে কালার প্রভাবে বিভ্রান্ত আর ভারী হয়ে উঠেছি, ঠিক তখনই গৈলান তার কাজ শুরু করলো। সে আমার চেতনার মধ্যে এক ভয়ানক দুঃস্বপ্নের জাল বুনে দিল। এটা নিছক স্বপ্ন ছিল না, ছিল এক জীবন্ত বিভীষিকা। সেই দুঃস্বপ্নে আমি দেখলাম আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের মানুষগুলো, যাদের আমি পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস করি, আমার সাথে জঘন্যতম বিশ্বাসঘাতকতা করছে। কেউ আমাকে একা ফেলে চলে যাচ্ছে, কেউ আমার পিঠে ছুরি মারছে, কেউ বা আমার সর্বনাশ চেয়ে সামনে দাঁড়িয়ে হাসছে। তীব্র মানসিক আঘাত, অবিশ্বাস আর ক্রোধে আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। গৈলান আমার বিশ্বাস, আমার ভরসার ভিত সম্পূর্ণরূপে ভেঙে দিতে চাইছিল। আত্মিকভাবে আমাকে পঙ্গু করে দিতে চাচ্ছিল। মানসিক যন্ত্রণার মধ্যেই হঠাৎ আমার কানে এসে বিঁধল সেই কণ্ঠস্বর, মাতিয়ানাকের কান্না। এটা সাধারণ কান্না ছিল না, ছিল আত্মার সমস্ত বেদনা, পৃথিবীর সমস্ত দুঃখ নিংড়ে বের করে আনা এক অস্বাভাবিক মর্মান্তিক আর্তনাদ। সে এমন ভাবে কাঁদছিল যেন আমার আত্মা ফেটে যাচ্ছে। আমার ভেতরের সমস্ত সাহস আর প্রতিরোধের ইচ্ছে সেই কান্নার তোরে ভেসে যাচ্ছিল। আমি শারীরিক ও মানসিকভাবে তখন প্রায় চরম সীমায় পৌঁছে গেছি। ঠিক এই চরম দুর্বলতার সুযোগ নিল ইফরিতার ঘুল। তারা একসঙ্গে তৈরি করলো এক ভয়ানক দৃষ্টিভ্রম, এক সর্বনাশা মায়া। আমার সামনে ঘন অন্ধকারের মাঝে ভেসে উঠল এক অপূর্ব সোনালী দরজা। সেই দরজার ওপার থেকে ফিসফিস করে ভেসে আসছিল লোভনীয় আহ্বান। কানে মধু ঢালছিল সেই মায়াবী স্বর, এসো, প্রবেশ করো, এখানে আছে সমস্ত অজানা জ্ঞানের অনন্ত ভাণ্ডার, আছে অকল্পনীয় অলৌকিক শক্তির উৎস। এটা তোমার জন্য, এটাই তোমার ভাগ্য। আমার মন তীব্রভাবে সেই দরজার দিকে আকৃষ্ট হচ্ছিল। সমস্ত দুর্বলতা সত্ত্বেও
সত্ত্বেও আমি যেন এক অজানা অপ্রতিরোধ্য টানে সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এটাই হয়তো সবকিছুর সমাধান, আমার জীবনের উদ্দেশ্য। কিন্তু বাস্তবে সেটা ছিল ইফরিতের তৈরি করা এক অদৃশ্য আগুনের গহ্বর, জ্বলন্ত এক নরক যা ঘুলের মায়াবী রূপে ঢাকা পড়েছিল। আর মাত্র একটা ধাপ, আর একটু এগিয়ে গেলেই আমি নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হতাম, ভস্ম হয়ে যেতাম। ঠিক সেই অন্তিম মুহূর্তে যখন আমার পা আগুনের গহ্বরের কিনারে, আমার অলৌকিক নীল চুলে এক তীব্র কম্পন অনুভব করলাম। এটা ভয়ের কম্পন ছিল না, এটা ছিল আমার ভেতরের সতর্ক বার্তা। আমার সত্তার গভীর থেকে উঠে আসা এক তীব্র সংকেত। শরীরের সমস্ত শক্তি একত্র করে আমি দ্রুত পেছনে সরে এলাম। আর ঠিক তখনই আমার সামনে ভেসে থাকা সোনালী দরজা, সেই লোভনীয় মায়া, সব মুহূর্তের মধ্যে ভেঙে গেল। চারপাশের অদ্ভুত অন্ধকার জগৎটা বিকট শব্দে কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম আমি এক মারাত্মক সুপরিকল্পিত ফাঁদে পা দিয়েছিলাম। এটা ছিল আমার বিশ্বাস ভাঙার, আমার মনকে বিকল করার এবং অবশেষে আমাকে শারীরিকভাবে শেষ করার এক ভয়ানক সম্মিলিত ষড়যন্ত্র। সেই ঘোর লাগা অবস্থা থেকে আমি বেরিয়ে এসে এক মুহূর্ত দেরি করলাম না। সমস্ত শক্তি, বিশ্বাস এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা একত্র করে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলাম। বিশেষ করে সূরা ফালাক ও সূরা নাস, যা সমস্ত অশুভ শক্তি, জাদু এবং মায়া থেকে রক্ষার জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ঠ ঢাল। আমার তেলাওয়াতের সাথে সাথে আমার শরীর থেকে এক পবিত্র তীব্র আলোর রেখা চারপাশে ছড়িয়ে পড়ল। সেই আলো ছিল অশুভ শক্তির কাছে বিষ তুল্য। সানডে কালারের সময়ের জাল সেই আলোর তেজ সহ্য করতে না পেরে ছিন্ন ভিন্ন হয়ে গেল। গৈলানের বিষাক্ত দুঃস্বপ্ন আর মাতিয়ানাকের আত্মার কান্না সেই আলোয় মিলিয়ে গেল বাতাসে। ইফরিতার ঘুল, যারা তাদের মায়া ভাঙার পর আমার আশেপাশে ছিল, সেই পবিত্র আলোর তেজ সহ্য করতে না পেরে ভয়ানকভাবে ছিটকে পড়ল দূরে, অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। সান্ডেকালাও হয়তো সময়ের বিশৃঙ্খলতায় নিজেই আটকা পড়েছিল বা পালিয়ে গিয়েছিল। মুহূর্তেই অদ্ভুত জগৎটা অদৃশ্য হয়ে গেল। আমি নিজেকে আমার বেডরুমের ফ্লোরে আবিষ্কার করলাম। হাঁপাচ্ছি, শরীর ঘামে ভিজে গেছে। চারপাশের বাতাস তখনও স্বাভাবিক হয়নি, কিন্তু সেই অশুভ উপস্থিতি চলে গেছে। সেই রাতে আমি কেবল একটি শারীরিক আক্রমণ থেকে রক্ষা পাইনি, রক্ষা পেয়েছিল আমার বিশ্বাস, আমার স্যানিটি এবং আমার আত্মা, যা দুষ্টু জিনেরা চিরতরে কেড়ে নিতে চেয়েছিল। সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। এরপর মারিদ জিন আমাকে এক অপ্রত্যাশিত প্রস্তাব দিলেন। তিনি তার একমাত্র কন্যার সাথে আমার বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমার মধ্যে এমন কিছু আছে যা নাকি অত্যন্ত মূল্যবান, এবং বিশেষ করে তার কন্যার আমাকে পাওয়ার তীব্র আগ্রহ রয়েছে। যেন আমার আগমনী বার্তা তার কন্যার হৃদয়ে এক নতুন স্পন্দন তৈরি করেছিল। আমার মনে যদিও তাকে সরাসরি দেখার কোনো ইচ্ছে ছিল না, আমার বিশ্বাস অনুযায়ী পর্দা রক্ষা করাই শ্রেয় মনে করেছিলাম, এবং আমার মন সেদিকে সায় দিচ্ছিল না। কিন্তু মারিদ জিন চাইলেন যে আমি যেন অন্তত তার কন্যাকে একবার দেখি, কারণ তিনি মনে করেন এই ব্যক্তিগত সংযোগ এবং বোঝাপড়াটাই এই প্রস্তাবের জন্য জরুরি। মারিদ জিনের ইচ্ছা এবং সম্ভবত তার কন্যার গভীর নীরব উৎসাহে
চারপাশের আবহাওয়া যেন মুহূর্তেই আরো প্রশান্তিময় এবং সুগন্ধে ভরে উঠল। এক অপার্থিব আলোক রশ্মির মধ্য দিয়ে এক ঝলকের জন্য তার কন্যা আমার সামনে আবির্ভূত হলেন। সেই ক্ষণটিতে আমার দৃষ্টি যেন শুধু তার উপরেই ছিল। আমি দেখলাম এক অসাধারণ সুন্দরী সত্তা, যার রূপে শুধু মায়াই নয়, এক দুর্লভ আভা প্রকাশ পাচ্ছিল, যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। তার চোখে ছিল জ্ঞানের তীক্ষ্ণ দীপ্তি, প্রজ্ঞা এবং আমার প্রতি এক অব্যক্ত অ্যাট্রাকশন। মনে হলো যেন সেই দৃষ্টি আমার সত্তার গভীরে প্রথিত মেধা ও শক্তিকে মুহূর্তেই চিনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে আমার ব্যতিক্রমী অবস্থানকে। এক মুহূর্তের জন্য আমাদের দৃষ্টি বিনিময় হলো। সেই ক্ষণিকে আমি অনুভব করলাম তার দিক থেকে আসা এক তীব্র এবং গভীর আগ্রহ আমার হৃদয় দ্রুত স্পন্দিত করছে। শুরু করলো দ্বিধা, এবং সেই অদ্ভুত অমানবিক সৌন্দর্যের গভীরতায় মারিদ জিন তখন গর্বিত কণ্ঠে বললেন, তার কন্যা শুধু রূপে নয়, জ্ঞানে, প্রজ্ঞায় ও শক্তিতে আমার যোগ্য সঙ্গী, আমার সমকক্ষ এক সত্তা, ঠিক যেন আমারই জগতের বাইরের একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী। এরপর তিনি তার শেষ কথা বললেন, যদি তুমি এই বিয়েতে রাজি না হও, তাহলে শুধু তোমার জীবনই নয়, তোমার অস্তিত্বটাও মুছে যাবে, এমন ভাবে যে তুমি কখনোই ছিলেই না। কিন্তু আমি মুসলিম, আমি জানতাম ইসলামের শরিয়াতে জিনের সাথে মানুষের বিবাহ বৈধ নয়। আল্লাহর বিধান আমার কাছে চূড়ান্ত। তাই আমার মন না চাইলেও আমি তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিলাম। আমার প্রত্যাখ্যান শুনে মারিদ জিন ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তার শান্ত সৌম্য চেহারা মুহূর্তেই বদলে গেল এক বিভৎস নারকীয় রূপে। তার চোখ আগুনের গোলার মতো জ্বলতে লাগলো। চারপাশের আকাশ কালো মেঘে ঢেকে গেল, ধুলোর ঝড় উঠল। আমি দেখলাম তার চামড়া নিজেই ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ভেতর থেকে বেরিয়ে আসছে কালচে নীল জমাট রক্ত, যা মাটিতে পড়ে শোঁ শোঁ শব্দে মিলিয়ে যাচ্ছে। তিনি নিজের হাড়গুলো বিকট শব্দে মটমট করে ভাঙতে লাগলেন। প্রতিটি শব্দে পরিবেশ কেঁপে উঠছিল। তার চোখ ঢেকে গেল কালো কুয়াশায়, যেখান থেকে শত শত অন্ধকার ছায়া আমার দিকে হাত বাড়াচ্ছিল। চোখের কোণ থেকে গল গল করে বেরোচ্ছিল পচা লাশের গন্ধযুক্ত কালো ধোঁয়া। তার মুখ হাঁ হয়ে গেল এক অবর্ণনীয় চিৎকারে, যেন হাজার মৃতদেহ একযোগে আর্তনাদ করছে। তিনি মাটিতে পা না রেখে বাতাসে ভেসে এক কঙ্কালসার বিধ্বস্ত রূপে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আর তার শরীর থেকে আলো শোষিত হচ্ছিল। চারপাশ ডুবে যাচ্ছিল নিকষ কালো অন্ধকারে। অদৃশ্য ছায়ারা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, মাটিতে পড়ে অদ্ভুত নকশা আঁকছিল। সেই নকশার ভেতর দিয়ে এক একটা ছোট ছোট চোরা পথ তৈরি হচ্ছিল, যেন আমাকে টেনে নিয়ে যাবে কোনো এক অনন্ত নরকের দরজায়। আমি কিন্তু তখন আমার অর্জিত সর্বোচ্চ গুপ্তবিদ্যা প্রয়োগ করলাম। কুরআনের আয়াত পাঠ করে নিজের চারপাশে আত্মরক্ষার জন্য এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করলাম। আল্লাহর রহমতে সেই মুহূর্তে আর কোনো শক্তি আমার উপরে কোনো প্রভাব ফেলতে পারল না। আমি তার পাতা ভয়ঙ্কর জাল ছিন্ন করে বেরিয়ে এলাম। এরপর আমি নিজের ইচ্ছায় আমার নীল চুল সম্পূর্ণ কেটে ফেললাম। সেই থেকে আমার চুল আর কখনো নীল রঙের হয়নি। এর ফলে মারিদ জিনের সাথে আমার সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল, এবং ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম আমার সেই অলৌকিক শক্তি ক্রমশ কমে আসছে। চোখের দীপ্তি ম্লান হচ্ছে, চুলের বর্ণ বিলীন হচ্ছে। আমি
খুশি মনে, নির্ভীক হৃদয়ে এক নতুন জীবনের সূচনা করলাম। আমার মধ্যে কম্পিউটার বিজ্ঞানের প্রতি এক প্রবল আগ্রহ জন্মালো, কারণ আমি বুঝতে পারলাম বাস্তব জীবনের রহস্যভেদ, জটিল সমস্যার সমাধান এই সবই এই বিজ্ঞানের মাধ্যমেই করা সম্ভব। তবে এবার কোনো অলৌকিক কোনো কিছু নয়, কেবল পরিশ্রম আর জ্ঞানের আলোতে। আজও আমি স্মৃতির পাতায় সেই রহস্যময় রাতগুলোর ছবি দেখি, সেই নীল চুলের কম্পন অনুভব করি, সেই চোখের দীপ্তি আমার মনে ভাসে। কিন্তু আমি জানি আল্লাহই আমার একমাত্র শক্তি, এবং তার অসীম দয়ায় আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। কি ভাবছেন এখানেই ঘটনা শেষ? না, সামনে আসছে ভালোবাসা বনাম বিশ্বাস, অধ্যায় 2। চুল কাটার মধ্য দিয়ে মারিদ জিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মনে এক ধরনের শূন্যতা আর স্বস্তি একসঙ্গে জেগেছিল। আমি তখন কোরআনের শুনানি শেষ করে মাদারীপুরের বাড়তি চলে যাই উর্দুখানায় পড়াশোনার জন্য। দিনগুলো বেশ স্বাভাবিকভাবেই কাটছিল, কিন্তু একদিন হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনার সূত্রপাত হয়। সেদিন এক দূরের জায়গায় একজন ডাক্তার দেখাতে গিয়েছিলাম। সঙ্গে ছিল মাদ্রাসার এক ছাত্র মাহফুজ। চিকিৎসা নিতে নিতে সন্ধ্যা গড়িয়ে গভীর রাত হয়ে যায়। ফেরার পথে আমি মাদ্রাসার সামনের গেট দিয়ে ঢুকতে চাইলেও মাহফুজ যেন কিছুতেই রাজি নয়। সে জোর করে বিকল্প পথ, পেছনের জঙ্গল ঘেরা সরু পথ ধরতে চায়। আমি তাকে অনেক বোঝালাম সেই পথটা ভালো নয়, ঝুঁকিপূর্ণ, কিন্তু সে হেসে বলল, আরে ভিতর ডিম, এত ভয় কিসের? সে তো আমার অতীত জানে না, জানলে হয়তো এত হেলাফেলা করতো না। শেষমেশ তার অনুরোধে একমাত্র বাধ্য হয়েই আমি পেছনের পথ ধরলাম। জঙ্গলের মধ্যে পা রাখতেই কানে ভেসে এলো অদ্ভুত এক আর্তনাদ, যেন কোনো নারীর অমানবিক রোমহর্ষক করুণ চিৎকার। মুহূর্তেই মাহফুজ ছুটে পালালো। একটি বারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। আমি চিৎকার করে বললাম, মাহফুজ, আমাকে রেখে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎই কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মুহূর্তেই মনে হলো কোনো মেয়ের শরীরের স্পর্শ। চোখ তুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা সাদা পোশাক পরা মেয়ে। তার মুখ অন্ধকারে ঢাকা, কিন্তু উপস্থিতি এতটাই তীব্র ছিল যে আমি আতঙ্কে মাটি ফুঁড়ে উঠে দাঁড়ালাম। প্রাণপণে সোজা দৌড়ে মাদ্রাসায় ফিরে এলাম। ভেবেছিলাম হয়তো এখানেই ঘটনা শেষ, কিন্তু ভুল ভেবেছিলাম। সেই রাতেই আমি যখন গভীর ঘুমে হঠাৎ চোখ খুলে যায়, রাত তখন 2টা বাজে। স্বাভাবিকভাবে মারিদ জিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে আমাকে জাগানো ছিল কঠিন কাজ। কেউ বহুবার না ডাকলে আমি সহজে জাগতেই পারতাম না, কিন্তু আজ ঘুম এমনিতেই ভেঙে গেল। বেডরুমের দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছিল। আশেপাশে তাকিয়ে দেখি সবাই গভীর ঘুমে, একটাও জাগ্রত মুখ নেই। তখনই আবার দেখলাম ওই মেয়েটি। এবার তার পরনে গোলাপি পোশাক, নিঃশব্দে সে আমার দিকে এগিয়ে এলো। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে কম্বলে নিজেকে ঢেকে ফেললাম। সে আমার পায়ের কাছে বসে থাকলো প্রায় 5 মিনিট। এরপর ধীরে ধীরে চলে গেল। পরদিন রাতেও একই দৃশ্য। এবার তার পোশাক নীল। আমি চোখ বন্ধ করেই রইলাম, কিন্তু এবার সে এগিয়ে এসে আমার আরো কাছাকাছি এলো। প্রচন্ড রাগে উঠে দাঁড়িয়ে তার 2 হাত ধরে জোরে ধাক্কা দিয়ে মেঝেতে আছাড় মেরে ফেললাম। সে চিৎকার করে উঠল, আর মুহূর্তেই তার শরীর সর্প আকৃতি ধারণ করে আমার গায়ে ছোবল মেরে অদৃশ্য হয়ে গেল। ঘুম থেকে
জেগে উঠে প্রথমেই বুঝলাম অস্বাভাবিক কিছু হয়েছে। পায়ে তীব্র জ্বালা পোড়া, যেন আগুন জ্বলছে। ভালো করে তাকিয়ে দেখি সর্পদংশনের দাগ। বিষ যেন ধীরে ধীরে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছে। আমার মনে হলো আর বড়জোর 2-2.5 মিনিট, তারপরই শরীরটা নীল হয়ে নিথর পড়ে থাকবে। মন একদম শূন্য হয়ে গিয়েছিল। কি করব, কোথায় যাব, কিছুই ভাবতে পারছিলাম না। হঠাৎ করে যেন মনের আড়ালে এক শব্দ ভেসে এলো, ছুরি তদবির। কিন্তু মারির জিন থেকে তদবির শেখার পর প্রায় 1.5 বছর কেটে গেছে। গুপ্ত জ্ঞান তো স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্ক থেকে হারিয়ে যায় যদি নিয়মিত চর্চা না করা হয়। মাথায় যত চাপ দেই সব গুলিয়ে যায়। হতাশায় নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে চোখ লেগে এলো। ঝাপসা দৃষ্টিতে মনে হলো কেউ যেন এসে আমার পাশে বসেছে এবং ধীরে ধীরে পদ্ধতিটি মনে করিয়ে দিল। কে সে? কেন সাহায্য করল? এখনো সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জেগে উঠে আমি আর দেরি করিনি, দ্রুত ছুরি তদবির শুরু করি। শরীর থেকে প্রায় 250 মিলিলিটার বিষ বের করতে পারি। তবে ভাবলাম আর কতদিন এসব সহ্য করব? পরিবারের কাউকে জানানো উচিত, কিন্তু আবার চিন্তা করলাম যদি সব কিছু বলি তবে তারা কতটা চিন্তিত হয়ে পড়বে। শেষমেশ মাকে ফোন করে শুধু বললাম, মা, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, কোথাও কি কোনো ভালো নাম করা হুজুর আছেন? মা প্রশ্ন করলেন, কেন রে বাবা, কি হয়েছে? না না, একটা কাজ আছে, তুমি খুঁজে জানিও। কয়েকদিন পর মা ফোন করে জানালেন এক বিখ্যাত হুজুরের খোঁজ পেয়েছেন। আমি বাড়ি গেলাম এবং মায়ের সঙ্গে তার সাথে দেখা করলাম। হুজুর কিছুক্ষণ আমাকে দেখে বললেন, তোমার উপর দূর থেকে নজর দিচ্ছে কিছু বদজিন। কিন্তু যে ঘটনাগুলো আমার সঙ্গে এতকাল ঘটে চলেছে, মেয়েটি, সাপের ছোবল, তদবির, বিদ্যুৎ সম ছায়ামূর্তি, তার কিছুই তিনি জানতে পারেননি। কিন্তু কেন, সেটাও একটা রহস্য। তিনি 40 দিনের চিকিৎসা দিলেন। খরচ হলো প্রায় 10,000 টাকা, কিন্তু ফলাফল হলো ঠিক উল্টো। এবার যেটা ঘটতে লাগলো তা ছিল আগের চেয়েও ভয়ঙ্কর। মেয়েটি এবার এলো, তবে সে এবারে একা নয়, তার সঙ্গে ছিল এক বিকট কুৎসিত ছায়ামূর্তি। তারা দুজন মিলে আমার পা ধরে টানতে লাগলো, যেন কোথাও নিয়ে যেতে চায়। কখনো কখনো আমি দেখতাম তারা আমার বুকের ওপরে বসে নখ দিয়ে আঁচড় কাটছে। আমি চিৎকার করতে চাই, প্রতিবাদ করতে চাই, কিন্তু মুখ খুললেই যেন বৈদ্যুতিক শক খাচ্ছি। তাদের শরীর যেন তীব্র কারেন্টে মোড়া। এক রাতে আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, দ্রুত হাঁটছিলাম, কিন্তু পথ যেন আর শেষই হচ্ছে না। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা পুরনো জাম গাছের নিচে। সেখানে দাঁড়িয়ে এক বিধ্বস্ত ছায়া, যেন ধ্বংসের প্রতীক, আমার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি পড়তে চাইলাম কিছু কোরআনের আয়াত, দোয়া, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না, যেন কেউ তালা দিয়ে রেখেছে মুখে। সে এসে আমার গলা থেকে সব তাবিজ খুলে নিয়ে বিদ্রুপ করে বলল, বাঁচবি মনে করেছিস? আজ তোকে মেরেই ফেলবো। তারপর সে এক বিশাল পাথর তুলে নিল। আমার পুরো শরীর যেন বরফ হয়ে গেল। না দৌড়াতে পারছিলাম, না আওয়াজ করতে, নিঃশ্বাস আটকে আসছিল। ঠিক সেই মুহূর্তে যেন এক অলৌকিক বাতাস বয়ে গেল। আমি তাকিয়ে দেখি সেই ছায়া মূর্তিটা আর সেখানে নেই। তীব্র এক মানসিক ক্লান্তি থেকে মুক্তি পেয়ে আমি যখন ঘুম আর জাগরণের মাঝামাঝি জায়গায়, ঠিক তখনই ভেসে এলো এক কিশোরী কণ্ঠ, নরম অথচ ভারী। তোমার কষ্ট আর সহ্য করতে পারলাম না আয়মান, তাই এসেই পড়লাম। কে তুমি? আমি লাবিবা।
মারিদ কন্যা। তবে আমি তো তোমার বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, তবু তুমি ফিরে এলে কেন? বলো তো, একজন মানুষ যখন কোনো নারী জিনকে দেখে তখন সাধারণত কি বলে? জানি না। সে বলে, এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি, অথবা আমি তার জন্য সবকিছু করতে পারি, অথবা সে যাই বলবে আমি তাই শুনব। কিন্তু তুমি ছিলে সম্পূর্ণ ব্যতিক্রম। আমার বাবার হুমকি, আমার উপস্থিতি, সবকিছুর পরেও তুমি তোমার নৈতিকতার ওপর অবিচল ছিলে। এটা আমার কাছে অবিশ্বাস্য। আমি গভীরভাবে তার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল প্রশংসা, কিন্তু ছিল না কোনো কুপ্রবৃত্তির ছায়া। আমি বললাম, আমার ধর্ম আমাকে শিখিয়েছে রূপে নয় চরিত্রে আটকে থাকতে। আর আমি বিশ্বাস করি যে ভালোবাসা আল্লাহর সীমারেখা মানে না, সেটা নিছক প্রবৃত্তির দাসত্ব। লাবিবার চোখে এক অদ্ভুত দীপ্তি ঝিলিক দিল। সে বলল, তবে আমি তোমার সাথে একমত নই। আমি মুসলিমা, কুরআন হাদিসের জ্ঞান আমারও আছে। তুমি বলো, ইসলাম মানুষ আর জিনের মাঝে বিবাহ সমর্থন করে না, কিন্তু ফিকহের অনেক ইমাম বলেছেন এই সম্পর্ক হারাম নয়, বরং মাকরু। যদি উভয় পক্ষ সম্মত হয় তবে তা একান্তভাবে নিরুৎসাহিত, নিষিদ্ধ নয়। তুমি কি মনে করো যিনি আমাদের উভয়কে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তিনি আমাদের ভালোবাসতে নিষেধ করবেন? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, লাবিবা, আল্লাহর দেয়া প্রতিটি বিধান শুধু শরীয়তের নয়, হিকমতের ছায়ায় আচ্ছাদিত। কিছু জিনিস হয়তো হারাম নয়, কিন্তু তা পরীক্ষার নামান্তর। তুমি বলছো ভালোবাসা, আমি বলি আত্মার দায়িত্ব। সে মৃদু হেসে মাথা নাড়িয়ে বলল, দুইটি জিনিস জিন জাতির মধ্যে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, রাগ, অহংকার। হ্যাঁ, আমি জানতাম আমার বাবা তোমার কিছুই করতে পারবেন না। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কেন এমন বিশ্বাস ছিল তোমার? সে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, যাকে বাবা পর্যন্ত আমার জন্য পছন্দ করেছেন, তার ক্ষতি কি এতই করা সহজ? সেই রাতে আমাদের আলাপ এখানেই শেষ হলো। এরপর থেকে যেন প্রতিটি ঘুম এক একটা মিটিং হয়ে দাঁড়ালো। প্রতি রাতেই আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করতাম। জ্ঞান, নিয়তি, নৈতিকতা, সবকিছু। একটাতে স্বপ্নে দেখি লাবিবা অসুস্থ। আমরা সবাই জানি জিন জাতির প্রিয় খাবার মিষ্টি। সে আমার জন্য অনেক কিছু করেছে, নিজের মূল্যবান সময় দিয়েছে। কৃতজ্ঞতা জানাতে আমি পরদিন তার জন্য এক বাক্স মিষ্টি নিয়ে এলাম। সে রাতে সে স্বপ্নে এসে বলল, তুমি যদি মিষ্টির বদলে একটা গোলাপ এনে দিতে, তাহলে আমি এর থেকেও বেশি খুশি হতাম। যদিও সে মিষ্টি খেলো। আমি তখন জিজ্ঞেস করলাম, তুমি কেন আমার পিছু ছাড়ছ না? সে হেসে বলল, আমি তো তোমার বোনের মতোই, পিছু না ছাড়লে ক্ষতি কি? আমি বললাম, তুমি ধীরে ধীরে উপরে উঠছ। প্রথমে তুমি, আমি, এরপর বোন, এরপর মা। আমার পরামর্শ, তুমি ধীরে ধীরে নিচে নামো, তাহলে তোমারও মঙ্গল, আমারও। যেমন তুমি, আমি, তারপর দূরের আত্মীয়, তারপর প্রতিবেশী, তারপর পরনারী। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি আর তোমার জীবনে আসবো না। যতদিন তুমি একা থাকবে ততদিন আমিও। যেদিন তুমি কাউকে হৃদয়ে স্থান দেবে সেদিন আমি আসবো। না, শুধু দেখতে নয়, দেখাতেও। জিনও ভালোবাসতে পারে। আমি জানি সে তার কথা রাখবে, কিন্তু আমিও আমার প্রতিজ্ঞা ভুলব না।
আমার ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির বাইরে যাবে না। সেই চিরন্তন প্রতিদানে পৌঁছানোই আমার একমাত্র লক্ষ্য। আপনাদের উদ্দেশ্যে আমার দুটি প্রশ্ন। লাবিবা বলেছিল, যেদিন তুমি কাউকে হৃদয় স্থান দেবে সেদিন আমি তোমাকে দেখতে আসব। না, শুধু দেখতে নয়, দেখাতেও। এর মানে কি? অনেক হুজুর বা আলেম যারা আমার সম্পর্কে কিছু জানতেন না, আমার বয়স অল্প জেনেও কেন আমাকে বারবার তাড়াতাড়ি বিয়ের উপদেশ দিতেন? তারা কি কোনো অদৃশ্য ইঙ্গিত পেতেন? দিনটি ছিল 2022 সালের মার্চ মাসের কোনো একটি দিন। সকালে আমার ফোনে একটা কল আসে আনিকার। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে আনিকা বলতে শুরু করে, ভাইয়া, তুই আজকে আমাদের বাসায় আসতে পারবি? কালকে আমরা বাসা চেঞ্জ করব তো, ভাইয়া তুই আসলে একটু হেল্প হতো। ও সব কথা শুনে আমি বেশ অবাক হই। 1 মাস হলো না নতুন বাসায় উঠেছে, এখনই আবার বাসা চেঞ্জ করছে। এই ব্যাপারে ওকে জিজ্ঞেস করলে আনিকা আমাকে তেমন কিছু বলেনি তখন। যাই হোক, এরপর আমি রাতে ওদের বাসায় যাব বলে কলটি ডিসকানেক্ট করি। এরপর ওই দিন রাতে আমি চলে যাই আনিকাদের বাসায়। ওদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আনিকার সাথে কিছুক্ষণ আড্ডা দিতে দিতেই বেজে যায় প্রায় 12টা। যাই হোক, এরপর আড্ডা শেষ করে আমি একটা রুমে গিয়ে শুয়ে একটি বই পড়তে শুরু করি। বেশ কিছুক্ষণ বই পড়ছি, এমন সময় হঠাৎ আমার নাকে ভেসে আসে প্রচণ্ড বাজে মাংস পচা গন্ধ। দুর্গন্ধের উৎস খোঁজার জন্য আমি পুরো রুমটি ভালোভাবে চেক করি, কিন্তু কোনো কিছুই খুঁজে পাই না। যাই হোক, প্রায় মিনিট 7 পর সেই দুর্গন্ধটা আপনা আপনি রুম থেকে উধাও হয়ে যায়। এরপর আবার আমি বই পড়ায় মনোনিবেশ করি। একটা সময় বই পড়তে পড়তে আমি হঠাৎ ঘুমিয়ে যাই। পরদিন সকালে সেই বাসাটি চেঞ্জ করে আমরা সবাই চলে আসি নতুন বাসায়। নতুন বাসায় এসে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে সন্ধ্যায় আমরা সবাই চায়ের আড্ডায় বসছি। আড্ডার এক পর্যায়ে হঠাৎ আনিকা বলে ওঠে, ভাইয়া, কালকে তুই আমাকে জিজ্ঞেস করছিলি না 1 মাস হলো না নতুন বাসায় উঠেছি, হঠাৎ আবার কি হলো বাসাটা চেঞ্জ করছি? ভাইয়া, সত্যি বলতে সেই বাসায় থাকার মতো কোনো পরিবেশ নেই। আমরা যেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলাম সেটি ভৌতিক একটি ফ্ল্যাট। আমার সাথে এবং মার সাথে কিছু অস্বাভাবিক এবং ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে এই বিগত কিছুদিনে। তুই গতকাল যেই রুমটায় ছিলি, মূলত সেই রুমটাই অস্বাভাবিক ঘটনার মূল কেন্দ্রবিন্দু। এই বলে আনিকা থেমে যায়। আনিকার সব কথা শুনে আমি আনিকাকে উদ্দেশ্য করে বলি, গতকাল আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে যে কিছু সমস্যা আছে সেটা আমি গতকাল রাতেই বুঝে গিয়েছিলাম। গত রাতে সেই পুরো রুম তীব্র মাংস পচা গন্ধে ভরে গিয়েছিল। যাই হোক, তুই সম্পূর্ণ ঘটনাটা বলতো, কি হয়েছে, সবকিছু খুলে বল। এবার আনিকা বলতে শুরু করে, আমার মামা বাসাটি ভাড়া নিয়ে দিয়েছিলেন আমাদের। সেই বাসাটি ছিল 5 তলা বিশিষ্ট। আমরা ভাড়া নিয়েছিলাম 4 তলার প্রথম ফ্ল্যাটটি। যাই হোক, সেই বাসাটি যেদিন আমি দেখতে যাই সেদিন একটি অদ্ভুত বিষয়ের সম্মুখীন হই। বাসাটিতে মোট 3টি বেডরুম ছিল এবং একটি ডাইনিং রুম ছিল। এক এক করে আমি রুমগুলো দেখতে শুরু করি। যখন আমি 2টো রুম দেখে বাম দিকের 3 নম্বর রুমে প্রবেশ করি, সেখানে আমি অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করি। বাকি যে 2টো রুম দেখেছি সে রুমগুলো সম্পূর্ণ খালি ছিল, যেমনটা একটি নতুন বাসার রুমগুলো হবার কথা। কিন্তু এই 3 নম্বর রুমটা এসে আমি দেখি রুমের সিলিংয়ে একটা ফ্যান ঝুলছে, রুমের জানালার পর্দা লাগানো। দেখে মনে হচ্ছে রুমটা কেউ যেন ব্যবহার করে। এই বিষয়ে যখন আমি বাসার কেয়ারটেকারকে জিজ্ঞেস করি, তিনি বলেন আগে যারা এই বাসায় ছিলেন তারা এটি রেখে চলে গেছেন। যাই হোক,
এই বিষয় নিয়ে আমি মা বাবা কাউকে কিছু বলিনি, মাথাও ঘামাইনি, কারণ বাসাটি আমার এবং মার দুজনেরই অনেক পছন্দ হয়েছিল এবং বাসাটির যে ভাড়া হবার কথা সেই তুলনায় ভাড়াও অনেক কম ছিল। এর কিছুদিন পরে আমরা বাসায় উঠে পড়ি। নতুন বাসায় বেশ ভালোই আমাদের দিন কাটছিল। বাসার চারিদিকের পরিবেশও বেশ সুন্দর। এক কথায় আমরা অনেক শান্তিতে নিজেদের জীবন অতিবাহিত করছিলাম। তবে আমাদের এই সুখ শান্তি যে এই বাসাটিতে বেশি দিন স্থায়ী হবে না তা আমাদের মোটেও জানা ছিল না। যাই হোক, বাসার 3টি রুমের মধ্যে ডান দিকের প্রথম রুমে থাকতেন মা আমার ছোট ভাইকে নিয়ে, দ্বিতীয় রুমে থাকতাম আমি, এবং বাম দিকের তৃতীয় রুমটি বানানো হয় আমার স্টাডি রুম। আমার একটা অভ্যাস আছে, আমি রাত জেগে পড়াশোনা করতে ভালোবাসি। এমনি একদিন রাতে আমি সেই তৃতীয় রুমটিতে বসে আপন মনে পড়ছিলাম। এমন সময় হঠাৎ আমার নাকে ভেসে আসে প্রচণ্ড তীব্র মাংস পচা দুর্গন্ধ। সেই গন্ধটি সময়ের সাথে সাথে আরো তীব্র হতে শুরু করে। সে রাতে আমি আর পড়তে পারিনি সেই রুমে। এরপর থেকে প্রতিদিন রাতেই সেই রুম থেকে এরকম তীব্র দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ত। এই বিষয়টি বাড়ির কেয়ারটেকারকে জানালে তিনি বলেন, এটা আপনাদের মনের ভুল। কিছুদিন পর ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। এক রাতে হঠাৎ মার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি ডাইনিং রুমে এসে দেখি মার চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। মার পুরো শরীর কাঁপছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মা ভয়ার্ত গলায় বলতে শুরু করেন, পানির পিপাসায় আমার ঘুম ভেঙে যায়। এরপর বিছানায় উঠে পানি নেওয়ার জন্য আমি ডাইনিং রুমে এসে যখনই লাইটটা জ্বালিয়েছি, এমন সময় আমি দেখতে পাই বিভৎস দেখতে একটা মহিলা, তার চেহারার বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষত, তার চোখ দুটো ভয়ানকভাবে ফুলে গিয়েছে। সেই মহিলাটি রান্নাঘর থেকে বেরিয়ে খুব ধীর গতিতে হেঁটে হেঁটে যেই রুম থেকে দুর্গন্ধ আসে সেই রুমটার ভেতরে চলে গেল। এসব দেখে আমি চিৎকার দিয়ে উঠি। মার মুখে সব শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আর আমি তখনই বুঝতে পারি সেই তৃতীয় রুমটি এবং এই ফ্ল্যাটটিতে কোনো না কোনো ভয়ানক অতীত রয়েছে। যাই হোক, মাকে শান্ত করে এরপর সেই রাতে আমি মার সাথে ঘুমোতে চলে যাই। পরদিন আমি বাসার দারোয়ান চাচাকে এই বিষয়টি জানাই এবং জিজ্ঞেস করি এই ফ্ল্যাটটিতে কোনো ভয়ানক অতীত রয়েছে কিনা। কারণ এই বাসার দারোয়ান চাচা তিনি বয়স্ক একজন লোক এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তার কাছে এই ফ্ল্যাটটির রহস্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি মিথ্যে বলবেন না। যাই হোক, এমন প্রশ্নে দারোয়ান চাচা একটু ইতস্তত করে বলতে শুরু করেন, হ্যাঁ মা, এই ফ্ল্যাটটিতে একটি খারাপ অতীত আছে। যেহেতু তোমাদের সাথে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, এজন্য তোমাদের বলছি। আমি যে এই বিষয়টি তোমাদেরকে বলছি এটি কাউকে জানিও না। এই ফ্ল্যাটটিতে 4 বছর আগে একজন স্বামী তার স্ত্রীকে খুন করে এবং তারপর সে চলে যায়। আজ থেকে 4 বছর আগে এক স্বামী স্ত্রী এই ফ্ল্যাটটি ভাড়া নেয়। তারা সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে প্রায় 10-15 দিন হয়েছে। হঠাৎ একদিন 4 নম্বর ফ্লোরের সেই ফ্ল্যাটটির পাশের ফ্ল্যাট থেকে অভিযোগ আসে যে তাদের পাশের ফ্ল্যাটের ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। সেই দুর্গন্ধে পুরো 4 নম্বর ফ্লোর ভরে গিয়েছে। পরবর্তীতে আমি বাসার কেয়ারটেকারকে এই বিষয়টি জানালে আমি এবং কেয়ারটেকার যাই সেই ফ্ল্যাটে। 4 নম্বর ফ্লোরে উঠতেই আমরা টের পাই যে পুরো ফ্লোর দুর্গন্ধে ভরে গেছে। সেখানে গিয়ে আমরা দেখি দরজায় তালা লাগানো। এরপর আমরা সেই ফ্ল্যাটটি যে ভাড়া নিয়েছিল তাকে অনেকবার কল করি, কিন্তু তার ফোন বন্ধ পাই। এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নেই যে এই ফ্ল্যাটের দরজা আমরা ভেঙে ফেলব এবং সেটাই করি। দরজা ভেঙে যখন আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করি, সাথে সাথেই আমাদের নাকে ভেসে আসে তীব্র মাংস পচা গন্ধ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যখন আমরা ফ্ল্যাটটির তৃতীয় রুমে প্রবেশ করি, আমরা দেখতে পাই একজন মহিলার একটা পচা গলা লাশ মেঝেতে পড়ে আছে।
আর মেঝের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত লেগে আছে। সেই রক্তগুলো শুকিয়ে গিয়েছে। এইসব দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে সেই লাশ নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় সেই মহিলার স্বামীকে পুলিশ আটক করতে পেরেছে। সেই লোকটি তার স্ত্রীকে একদিন মেরে সেই রুমে রেখে পালিয়ে গিয়েছিল। এর কিছুদিন পর সেই মহিলার পরিবার এসে সেই বাসা থেকে সব মালামাল নিয়ে শুধু সেই রুমে একটি ফ্যান আর পর্দা রেখে চলে যায়। এই ঘটনা ঘটে যাওয়ার পর এই ফ্ল্যাটটি আর ভাড়া হয়নি। 4 বছর পর আপনারাই এই ফ্ল্যাটটি ভাড়া নিলেন। এই বলে দারোয়ান চাচা তার কথা শেষ করেন। দারোয়ান চাচার মুখে এইসব ঘটনা শুনে আমি মাকে সব বিষয়ে জানাই এবং সেদিন মা আর আমি মিলে সিদ্ধান্ত নিই যে এই বাসাটি আমরা ছেড়ে দেব। এই বলে আনিকা তার ঘটনা শেষ করে। এমন অনেক জায়গা রয়েছে যার ভয়ানক অতীত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সেই জায়গাগুলোর ভয়ানক অতীতগুলো সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে ওঠে না। অনেকে জেনে শুনে এই ভয়ানক অতীতের বিষয়গুলো লুকিয়ে রাখে। এজন্য মানুষকে পড়তে হয় ভয়ানক কিছু বিপদের মুখে। এই সকল বিষয়ে যতটা সম্ভব মানুষকে সতর্ক থাকতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ওপর। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে, কাছে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে জিয়া তার ঘটনা শেষ করেছেন। আমার কাছে ঘটনাটি বেশ ভালো লেগেছে এবং আমরা আসলেই অনেক জায়গার অতীত জানি না। আমরা যে বাসাটি ভাড়া নেই বা যে বাসাটি আমরা বানাই সেই জায়গাটি সম্পর্কে আমরা হয়তো অতটা জানি না, বা সেই স্থান সম্পর্কে আমরা অত খোঁজ খবর নেই না। পরে যখন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে শুরু করে আমরা প্রথমে ভাবি মনের ভুল। তারপরে যখন বুঝি যে এটা মনের ভুল নয়, তখন হয়তো সেই ভুল সংশোধনের আর কোনো সুযোগ থাকে না। ভাবুন তো, কোনো একদিন আপনি ঘুম ভেঙে উঠেছেন, আপনি আপনার রুমের দরজা দিয়ে বের হয়েছেন, ডাইনিং স্পেসে যাবেন পানি খেতে। এই সময় আপনি হঠাৎ করে দেখলেন রান্নাঘর থেকে কেউ একজন বেরিয়ে আপনার টেবিলের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। কেমন লাগবে? আসলেই খুব অস্বাভাবিক লাগার কথা যদি সেই মানুষটি আপনার পরিবারের কোনো সদস্য না হয়, এবং পরিবারের সদস্য হলেও যদি সে মৃত হয় বা তার যদি সেই জায়গায় থাকার কথা না থাকে। ধরুন আপনাকে আপনার নানু খুব বেশি ভালোবাসতেন, হঠাৎ করে একদিন দেখলেন আপনার ঘুমের ঘোরে সেই নানু আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যখন টের পেলেন যে নানু প্রায় কয়েক বছর আগে মারা গেছে, তখন আপনি কি করবেন? নানুর হাতটা সরিয়ে দেবেন? নানুকে বলবেন মাথায় হাত বুলিও না, নাকি অন্য কিছু? আজ এইরকম একটা ঘটনা যদি কারো সাথে ঘটে, তাহলেই বুঝতে পারবেন ভয়ের মাত্রা কতটা তীব্র হতে পারে। ঘটনা প্রথম অংশ। পড়ন্ত বিকেল, বারান্দায় বসেছিলাম আর পশ্চিম আকাশের সেই লাল আভার শোভা দেখছিলাম। হঠাৎ আমার আম্মুর এক প্রতিবেশী চাচি এসে হাওমাও করে কান্না করে আম্মুকে ডাকতে থাকে। সেটা দেখে আমিও আমার আম্মু দুজনেই তার কাছে ছুটে যাই। হারে জিজ্ঞেস করি কি হয়েছে। আম্মুর চাচি জবাব দেয়, মারে, সময় নাই, তোর কাছে যদি জমজমের পানি থাকে তাহলে আমাকে একটু দে মা। আম্মু বলে, চাচি কি হয়েছে? তুমি আগে বসো, একটু পানি খাও, তারপর না হয় দিচ্ছি। আর তুমি এমন করে এসে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে বলো তো শুনি। চাচি বলে, মারে,
বসতে গেলে তোর চাচাকে আর রক্ষা করা যাবে না। তুই একটু জমজমের পানি দে মা। আম্মুর কাছে এভাবে বলায় আম্মু জলদি জমজমের পানি চাচিকে দেয় এবং চাচি দৌড়ে যায় তার বাসার উদ্দেশ্যে। আমার আম্মু বিষয়টি না বোঝার ফলে পরদিন সকালে তাদের বাসায় যাবে বলে সিদ্ধান্ত নেন। পরদিন আম্মু 10টা নাগাদ তাদের বাসায় যান এবং সেই চাচি যা আম্মুকে বলে তা শুনে আম্মুর রক্ত হিম হয়ে যায়। চলুন শুনে আসি চাচির মুখ থেকে সেই রোমহর্ষক ঘটনা। বলছেন চাচি, মারে, আল্লাহর দোহাই, সবই ভালো চলছিল, তবে কোথা থেকে যে কি হলো, এই বাড়িতে এখন পিশাচ বাস করে রে মা। কিছুদিন আগে তোর চাচা বাজার থেকে আসে, সাথে 3টা ইলিশ মাছ। তোর চাচা এসেই বলে ইলিশ মাছ রান্না করতে, টাটকা মাছের স্বাদই আলাদা বলেই তিনি কলপাড়ে যান গোসল সারতে। আমি বাসার কলপাড়ের ধারে থাকা পরিত্যক্ত এক গোসলখানার সামনে বসে মাছের আইস ছাড়াই এবং মাছ কেটে রান্না করে ঘরে চলে আসি। বলে রাখা ভালো, দিনটা ছিল শনিবার। আমি চলে আসার কিছু সময় পরে তোর চাচা আসে এবং দেখে কলপাড়ের পাশের সেই পরিত্যক্ত গোসলখানার সামনে মাছের আইস ফেলা। আমাকে তোর চাচা না ডেকে পানি ঢেলে সেইখানের মাছের আঁশ রক্তসহ কলপাড়ের সব ময়লা পরিষ্কার করে। তারপর তোর চাচা ঘরে চলে আসে। আমিও মাছ রান্না করে ঘরে আসি, তবে আমার ছেলে শুভ মাছ ভাজা খেতে পছন্দ করে বলে 2টা মাছের পিস ভেজে ঘরের মিট সেফে রেখে দেই। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে শুভ আসলো। আমিও রান্নাঘরে গেলাম মাছ ভাজা আনতে, তবে যেয়ে দেখলাম সেখানে মাছ নাই, পড়ে আছে মাছের কাঁটা। আমি বেশ অবাক হলাম, মিটসেভের ভেতর থেকে কে মাছ বের করে খেলো? বিড়াল তো এভাবে খাবে না। যাই হোক, আমি বিষয়টা খেয়াল না করে শুভকে খাবার দিতে চলে আসি। কিন্তু কে জানতো মা, এই মাছই হবে আমাদের জীবনের কাল। কিছুদিন চলে যায়। কালী পুজোর ঠিক পরদিন রাতে আমিও তো চাচা বিছানায় ঘুমিয়ে আছি। মাঝরাতে আমার মনে হলো আমার পাশে তোর চাচা হয়তো কারোর সাথে ধস্তাধস্তি করছে। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি কেউ নাই। তোর চাচা বড় বড় চোখ করে ফ্যানের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? সে আমাকে বলল, ঘুমিয়ে পড়ো। আমি কিছুই হয়নি দেখে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের আগে আমি উঠে পড়ি। সেদিনও তার ব্যতিক্রম হলো না। উঠে দেখি তোর চাচা ঘরে নাই। আমি ভাবলাম হয়তো অজু করতে গেছে। আমিও বাথরুমে যাওয়ার জন্য বের হলাম, আর খাবার ঘরের সামনে এসে দেখি তোর চাচা টেবিলের ওপর রাখা ছুরি দিয়ে নিজের হাতের কিছু অংশ কেটে তা থেকে তাজা রক্ত বের করছে এবং সেটা চুষে খাচ্ছে। এটা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তখন তোর চাচার চোখ ছিল নিকষ কালো। তার চোখটা পুরো কালো ছিল এবং জিভে তখন রক্ত লাগানো। মনে হচ্ছিল এই সাক্ষাৎ পিশাচ দেখছি আমি। আমি কি করব বুঝতে পারছিলাম না। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আর ঠিক তখনই আজানের শব্দ ভেসে আসে, আর তখনই তোর চাচা মেঝেতে লুটিয়ে পড়ে। আমি আমার ছেলেকে ডাক দিই। সে এসে তোর চাচাকে নিয়ে ঘরে যায়। আমি নামাজ আদায় করে শুভর ঘরে গেলাম আর সব ঘটনা খুলে বললাম। শুভ বলল, বাবাকে ডাক্তার দেখাতে হবে। আমি শুভকে বললাম, না রে বাবা, এটা ডাক্তার কিছু করতে পারবে না, হয়তো তোর বাবাকে খারাপ কিছু আসর করেছে। শুভ আমার কথা না শুনে ডক্টরের কাছে তার বাবাকে দেখাবে বলল। তবে আমার মনে হতে থাকে এটা ডাক্তারের কাজ না, কারণ আমি যে চেহারা দেখেছি তা সাক্ষাৎ নরপিশাচের। তবুও আমি চুপ থাকলাম। ওদিন ডাক্তার দেখানোর পর তোর চাচা জলদি রাতে ঘুমিয়ে পড়ল। তবে কে জানতো ওই রাতই হবে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। 10টার দিকে সবাই শুয়ে পড়ি। আমি তোর চাচার পাশে শুয়ে পড়লাম। যখনই তন্দ্রার মতো এসেছে তখনই আমার গায়ের উপর
পানি জাতীয় কি যেন পড়লো এবং তা পড়তেই থাকলো। একসময় আমি জেগে উঠি, আর উঠে জ্যোৎস্নার আলোয় যা দেখি তা আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারি না। এ কি, এ তো আমার স্বামী নয়, এ তো অন্য কেউ। হাওয়ায় ভাসছে, মুখ দিয়ে লালা ঝরছে, আর সমস্ত শরীর কালো, সাথে চোখের মণিটিও কালো। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, জোরে শুভ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান আসে তখন দেখি আমার ছেলে আমার হাত ধরে বসে আছে। এক অজানা ভয়ে আমার শরীর কাঁপছে। আমি শুভকে জিজ্ঞেস করলাম, তোর বাবা কোথায়? কাল রাতে কি হয়েছিল? শুভ বলল, মা, কাল তোমার চিৎকার শুনে তোমাদের ঘরে গেলে ডিম লাইটের আলোয় দেখি বাবা ঘরের এক কোনায় বসে আছে আর কি যেন বিড়বিড় করছে, আর তুমি বিছানায় শুয়ে। আমি ঘরের লাইট দেওয়ার সাথে সাথে বাবা যেন আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকালো এবং কর্কশ গলায় বলল, কিরে, মরার সাজ জেগেছে? মরবি নাকি? আর গেলে এই বুড়িটাকে নিয়ে যা, নইলে তো মরবে। আমি আস্তে আস্তে তোমার কাছে যেয়ে তোমাকে কোনো রকমে তুলে নিয়ে আমার ঘরে আসলাম। তবে মা, বাবার চেহারা স্বাভাবিক ছিল না, কেমন যেন একটা হিংস্রতা ছিল চেহারার মধ্যে। এই বলে শুভ থামলো। আমি শুভকে বললাম, বাবা, এই কোনো শয়তানের নজর পড়েছে আমাদের ওপর। শুভ বলল, মা, যত দ্রুত সম্ভব তুমি মামাকে খবর দাও। বলে রাখি, শুভর মামা এর আগে অনেক খারাপ জিনের আসর থেকে মানুষকে রক্ষা করেছে। আমি উঠে শুভকে ওর মামাকে ডেকে আনতে বলি। তারপর তোর চাচার রুমে যাই, যেয়ে দেখি সে ঘুমিয়ে আছে, আর এক রাতের মধ্যে কেমন যেন তার চেহারা মলিন হয়ে গেছে। বিকালের দিকে শুভ তার মামাকে নিয়ে চলে আসে। এর মধ্যে তোর চাচার আচার আচরণ ঠিক ছিল বললেও চলে, তবে সে আমার রান্না করার সময় কাঁচা মাছের দিকে নজর দিচ্ছিল, যে আমার দৃষ্টি এড়ায়নি। বলে চাচি থামলেন। তখনই বয়স 30-35-এর এক লোক আমার আম্মুর সামনে এলো আর বলল, আমি সেই শুভর মামা। বুবু, শুনবেন সেদিন আসার পর আমি কি কি দেখেছি আর উপলব্ধি করেছি? আম্মু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। বলছেন শুভর মামা রুহি মিয়া। সেদিন শুভ আমার বাসায় যেয়ে আগের দিন রাতে যা ঘটেছে সব খুলে বলে। আমি সব শুনে বুঝলাম আমার জামাইবাবু বিপদে পড়েছেন, তাই দেরি না করে চলে আসি। বাড়িতে ঢোকার সময় দেখতে পাই গেটের সামনে এক কালো অবয়ব। আমার চোখ পড়তেই সেটা উবে গেল। আমি তোয়াক্কা না করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আমার বোন তার ঘরের সামনে বসে, আর জামাইবাবু সেই পরিত্যক্ত গোসলখানার সামনে বসে আছে। আমাকে দেখা মাত্রই সে বলল, কেমন আছো রুমিয়া? আমি বললাম, জি ভালো। সে বলে, আমার সাথে আলিঙ্গন করো। আর আলিঙ্গনের সময় সে আমার কানে কানে ফিসফিস করে বলল, কিরে রুহু, তোর জানে ভয় ডর নাই? জানোস আমি কে? যা, পারবি না রুহু, পারবি না। যা, চলে যা, নয়তো তোকেও মরার স্বাদ নিতে হবে। বলে সে নিজের মতো ঘরে চলে গেল। আমি বুঝলাম এটা সহজ নয়, কঠিন কাজ। রাতে সবাই খেতে বসলাম, তবে জামাইবাবু এলো না। বুবুকে বললাম, খাবার গুছিয়ে দাও, আমি নিয়ে যাই। আর আজ আমি জামাইবাবুর ঘরে থাকবো। তারপর আমি খাবার নিয়ে জামাইবাবুর ঘরে গেলাম। আমি ঘরে ঢুকতেই ছেলে মেয়ের মিশ্রিত কণ্ঠে একটি গলা বলে উঠল আমাকে উদ্দেশ্য করে, রু, তোর কি ভয় নাই? বাবা না বললো তোরে চলে যেতে, তাহলে এলি কেন আবার? তোর কলিজা ছিঁড়ে ভোগ চড়াবো শয়তানের পায়ে। যা, চলে যা, তোর এই জামাইবাবুকে বাঁচাতে পারবি না।
বৃথা চেষ্টা করে লাভ কি? যা 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 যা, চলে যা। এসব শুনে আমি বুঝতে পারলাম জামাইবাবু কোনো এক খারাপ জিনের পরিবারের আসরে পড়েছে। আমি বুবুর কাছে এসে সবকিছু খুলে বললাম। তারপর বুবুকে বললাম আমার জন্য একটা রুম দিতে, যেখানে আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো। আমি হুজুরকে আহ্বান করব। রাতে আমি সময় মতো তাহাজ্জুদের সালাত আদায় করি এবং হুজুরকে আহ্বান করি, কিন্তু অনেক সময় পার হওয়ার পরও হুজুর স্যার হাজির হলেন না। আমি বেশ অবাক হলাম, কারণ হুজুর স্যার আগে কখনো এমন করেননি। আমি ডাকার সাথে সাথে তিনি হাজির হতেন। এবার আমি কিছুটা হতাশ হয়ে রুমের বাইরে চলে আসি। রুম থেকে বের হওয়ার পর হঠাৎই অট্টহাসির শব্দ ভেসে আসে কানে। হাসিটা রক্ত হিম করে দেবার মতো ছিল। আমি বুঝলাম শব্দটা জামাইবাবুর রুম থেকে আসছে। আমি এক পা করে সেই রুমের কাছে গেলাম, আর দরজা খোলার পরেই একটা পাঁচ পচা গন্ধ নাকে এলো। আমি নাকে হাত দিয়ে ঘরে ঢুকলাম, আর যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম, কোথায় জামাইবাবু? এ তো সাক্ষাৎ নরপিশাচ! কি বিভৎসতার রূপ! চোখ পুরোটা কালো, গায়ের রং নীলচে, মুখ থেকে তাজা মাছ আর মাছের কিছুটা অংশ বের হয়ে আছে। মনে হচ্ছে কেবল কোনো মাছ সে ছিঁড়ে খেয়েছে। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। রুম থেকে বের হব তার আগে জামাইবাবু পিছন থেকে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কি রে রুহু, ডরালি নাকি? তোর কলিজাটাও এভাবে ছিঁড়ে খাবো আমরা। যদি নিজের ভালো চাস তাহলে চলে যা, আর না গেলে এই অমাবস্যায় তোর কলিজাটা ছিঁড়ে ভোগ চড়াবো। বলেই আরো একবার রক্ত হিম করা হট্ট হাসি দিল। আমি চলে এলাম রুম থেকে। চিন্তায় পড়ে গেলাম। অনেক প্রশ্ন মনে, কিন্তু উত্তর তো নেই। কোথায় পাবো উত্তর? এরা কারা? কোথা থেকে এলো এরা? কেন ক্ষতি করতে চায়? নানান প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন, আমার হুজুর স্যার কোথায়? সে এখনো কেন এলো না আজ? ফজরের আজান ভেসে এলো কানে। উঠে উজু করে সালাত আদায় করলাম। দোয়া করলাম আল্লাহর কাছে যেন এই সমস্যার সমাধান আমি খুঁজে পাই। কিছু সময় পর বাইরে গেলাম। উঠোনে হাঁটাহাঁটি করছি। এমন সময় দরজার দিকে চোখ পড়তে দেখি সুঠাম দেহের এক ব্যক্তি। চিনতে অসুবিধা হলো না, এটাই হুজুর স্যার। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে তার কাছে গেলাম, তাকে সালাম দিলাম। সে আমাকে সালামের জবাব দিয়ে বলল, এমন অপবিত্র স্থানে আমি যেতে পারবো না রুহু। আজ এশার নামাজ পশ্চিম দিকের মসজিদে পড়তে এসো, তোমাকে সব বলবো। ঈশার সালাত আদায় করলাম। সালাত আদায় করার পর বুঝতে পারলাম হুজুর স্যার আমার পাশে বসে আছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে এবং কেন এই ঝামেলা স্যার? হুজুর স্যার আমাকে শান্ত হতে বললেন, আর বললেন কিছু অজানা কথা। তোমার মনে আছে রুহু, কিছুদিন আগে তোমার কাছে তোমার ছোট ভাগ্নে শোভন এসেছিল? হ্যাঁ, শুভর ছোট ভাই শোভন। সে এসে তোমাকে বলেছিল তাকে যেন কালো জাদু বিদ্যা শেখানো হয়, কিন্তু তুমি তাকে বলেছিলে যে তুমি কালো জাদু করো না এবং তার সমর্থনও করো না। তাই সেদিন সে মন খারাপ করে চলে গিয়েছিল। তবে সে থেমে থাকেনি। কিছুদিন পর সে এক তান্ত্রিকের সন্ধান পায় এবং তার কাছে যে সাহায্যের আবেদন করে এবং বলে কালো জাদু শেখার জন্য সে যে কোনো কাজ করে দিতে পারে। তান্ত্রিক তাকে বলে দেয় কিছু কাজ করার জন্য। তার মধ্যে সব থেকে জঘন্য কাজ ছিল অমাবস্যার রাতে নিজের রক্ত ছুরিতে লাগিয়ে নিয়ে কোনো সদ্য মৃত নারীর চুল, নখ এবং চোখ কেটে আনা। এমন জঘন্য কাজেও তোমার ভাগ্নে পিছু পা হয়নি।
সে সব কাজ করেছিল তান্ত্রিকের বলা মতোই। এর কিছুদিন পর সে সাধনা শুরু করে এবং সে পিশাচ জাতের কিছু জিনদের আওতায় আনার চেষ্টা করতে থাকে। আর এই সাধনা সে তোমারই মনের পরিত্যক্ত এক গোসলখানার মধ্যে করত। আমি সবই জানতাম, তবে তোমাকে কিছু বলিনি। তারপর সে সাধনার মাধ্যমে উপস্থিত করে এক পিশাচকে, যার সাথে ছিল তার বোন। কি ভাবছো রুহু, যে তোমার ছোট ভাগ্নে যদি ওদের বশ করেই থাকে, তাহলে তোমার ভাগ্নে মরল কিভাবে, তাই তো? আসলে তোমার ভাগ্নে যে মেয়ের শরীর থেকে চুল, নখ ও চোখ তুলে আনে, সেই মেয়েই ছিল শয়তানের পূজারী। এই মেয়ের সাথে ছিল এই জিন, কারণ শয়তানের উপাসনা করার সময় ছেলে জিনের পছন্দ হয় মেয়েটিকে, ফলে সেই ছেলে জিন মেয়েটির সাথে থাকে। এরপর যখন মেয়েটি মারা যায় এবং তার শরীর থেকে অঙ্গ কেটে আনা হয়, তখন জিনটি শয়তানের কসম খায়। সে বলে তোমার ভাগ্নেকে মেরে ফেলবে। তেমনি ভাবে যখন তারা তোমার ভাগ্নের কাছে হাজির হলো, তখন তোমার ভাগ্নে ভেবেছিল সে হয়তো এদের বশীভূত করতে পেরেছে, তবে এটি ছিল সেই জিনদের ধোঁকা। তবে একটি কাজ করেছিল ওই দিন ওরা হাজির হবার পর। সে জিন দুটিকে মন্ত্র বলে সেখানে বন্দি করে। তারপর একদিন তোমার ভাগ্নে পুকুরে গোসল করতে গেলে সেই জিনদের পিতা তাকে সুযোগ বুঝে পানির তলে ভয়ানকভাবে হত্যা করে। তবে সবাই ভেবেছিল সে তো পানিতে ডুবে মারা গেছে। এরপর পিতা জিনটি তার ছেলে মেয়েকে উদ্ধার করতে গেলে সেও সেখানে বন্দী হয়ে যায়। রুহু, তারা এখন সবাই আজাদ হয়ে গেছে। তোমার দুলাভাই যখন সেই গোসলখানা পরিষ্কার করে, তখন সে সেখান থেকে ভুলক্রমে লাল সুতা দিয়ে বাঁধা একটা কাঠি ও কালো কাপড়ে মোড়া তাবিজ ছিঁড়ে ফেলে। ফলে তারা সবাই মুক্ত এবং এত বছর পর ছাড়া পেয়ে তারা এখন প্রতিশোধ নিতে চায়। এই জিনরা শয়তানের উপাসনাকারী। তারা মুক্ত হবার পর প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই পরিবারকে ধ্বংস করে দেবে। ও হ্যাঁ, শুধু তাই না, ওদের খাবার হলো মাছের উচ্ছিষ্ট অংশ, মাছ, রক্ত। সেদিন মাছের উচ্ছিষ্ট ধুয়ে ফেলার জন্য তারা আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে। এজন্য তারা সমস্যার সৃষ্টি করে। কথাগুলো বলে থামলেন হুজুর স্যার। আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন উপায় কি? কিভাবে থামাবো ওদের? উত্তরে হুজুর স্যার বললেন, এই সমস্যার সমাধান করতে আমি অক্ষম, তবে আমার সাথে আরো একজন হলে আমি এই সমস্যার সমাধান করতে পারবো। তোমার বাবার বন্ধু রবিউল হুজুরের সাহায্যকারী জিন আর আমি দুজন মিলে ওদের প্রতিহত করতে পারবো। তবে রুহু, তুমি আগে কাল 7 পুরের পানি, অর্থাৎ 7 জায়গার পানি, যে স্থানের নামের সাথে পুর যোগ থাকবে, যেমন ফরিদপুর, মাদারীপুর, এমন সাথে জমজমের পানি, সাদা কাপড় সহ আরো কিছু উপাদান, এইগুলো জোগাড় করো। সময় মতো উপাদানগুলো জোগাড় করতে হবে। আর হ্যাঁ, 2 দিন পর আমি আবার আসব উপাদানগুলো নিয়ে তোমার জামাইবাবুর ঘরে আসন করতে। বলে তিনি মিলিয়ে গেলেন, ঠিক তেমনি যেমনি কর্পূর উবে যায় হাওয়ায়। এজন্য বুবু আপনার কাছে জমজমের পানি আনতে গিয়েছিল। সব উপাদান তৈরি, পরশু আসন করা হবে বুবু। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এই সমস্যার যেন আমি সমাধান করতে পারি। কি ঘটনা শেষ? না, এখনো তো ঘটনার ফলাফল বাকি। কি ঘটেছিল, রুহু মিয়া কি পেরেছিল সমস্যার সমাধান করতে, সবটাই বলবো পরের অংশে। খুব শীঘ্রই পাবেন এই ঘটনার দ্বিতীয় অংশ। আমি কামরাঙ্গীর চর বুড়িগঙ্গা নদীর সাথে একটি এলাকাতে থাকি। সঙ্গত কারণে আমার এলাকার নাম কি উল্লেখ করতে পারছি না।
আমাদের কামরাঙ্গীর চরে বেশ কয়েকটি নৌকা ঘাট রয়েছে। তো নৌকা ঘাটকে নিয়ে আজকের এই ঘটনা। 2007 বা 2008 মাঝামাঝি একটি সময়। আমার বয়স তখন 10 থেকে 15 বছর, এবং তখন আমি ও আমার বন্ধুরা, আমাদের একটি অভ্যাস ছিল যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত খেলাধুলা করতাম।